গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকি পিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকি পিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অবাস্তব। গল্পের বিভিন্ন চরিত্র, লেখক প্রিয়নাথ, সুবীর, মেসোমশাই, তারক মাস্টার এবং মামা। গল্পে চরিত্রাভিনয় দীপায়ন মালাকার এবং সঞ্জিত বিশ্বাস। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পে এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অবাস্তব। আমি তখন বিএ পড়ি, পরীক্ষার সামনে। বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ। সারাদিন বাড়িতে বসে পড়াশুনো করছি, মাঝে মাঝে শুধু বিশ্রামের জন্য বারান্দায় এসে দাঁড়াচ্ছি। গত 2 বছর থিয়েটার, সিনেমা, জলসায় যে সময় নষ্ট করেছি, এটা তারই খেসারত। বিকেলে বসে বসে অর্থনীতির পাতা উল্টাচ্ছি। হঠাৎ দুম করে পাখা বন্ধ হয়ে গেল। আলো সুইচ চেপে দেখলাম আলো বন্ধ। আমাদের ছাত্রাবস্থায় লোডশেডিং কেন হয় এ ব্যাপারটা অজানা ছিল। বারান্দায় বেরিয়ে এপাশে ওপাশে খোঁজ করে জানলাম যে এ এলাকার সব বাড়ির একই অবস্থা। বাতিও জ্বলছে না, পাখাও চলছে না। কোথাও একটা বড় রকমের গন্ডগোল হয়েছে। গুমোট গরম, বাড়িতে থাকা দুষ্কর। হ্যারিকেন কিংবা মোমবাতি জেলে হাত পাখা নাড়তে নাড়তে পড়বার চেষ্টা করা যেতে পারে, কিন্তু এত মেহনতের পর মগজে কিছু ঢুকবে এমন আশা দুরাশা। তাই সে চেষ্টা না করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম রাস্তায়। আমাদের পাড়ায় দেখলাম বেশিরভাগ লোক দাওয়ায় হাত পাখা চালাচ্ছে। গাড়ি ঘোড়ার জন্য পথ চলাই দুষ্কর। রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চৌরাস্তায় এসে দেখলাম রাস্তার ওপারের বাড়িগুলোয় আলো জ্বলছে, পাখাও নিশ্চয়ই চলছে। ভাবলাম একটা কাজ করি, একটু দূরে যে পার্ক আছে সেখানে গিয়ে বসি, তারপর না হয় কারেন্ট আসলে আবার বাড়ি ফিরব। পার্কে গিয়ে বসলাম। দিব্যি ফুরফুরে বাতাস বইছে। কাছাকাছি ফুটপাতে কেউ ফুলের পসরা নিয়ে বসেছে, কারণ সেখান থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে। পার্কে ঘাস দেখার জো নেই, এমনই অবস্থা। অনেকেই শুয়ে পড়েছে, অনেকে আতশোয়া হয়ে রাগিনী ভাজছে। কেউ কেউ দল বেঁধে চক্রাকারে বসে গল্পগুজবে মত্ত। এসব দেখে আমার উঠতে ইচ্ছা করল না। পরীক্ষার আর 7 দিন মাত্র বাকি। মোটামুটি তৈরি হয়েছে। অর্থনীতির কয়েকটা অধ্যায়ের ওপর চোখ বুলিয়ে নিলেই হবে। ওখানে বসে বসে অর্থনীতির সূত্রগুলি মনে মনে আওড়াতে লাগলাম। আমি আলোর কাছেই বসেছিলাম। পার্কের মাঝে মাঝে লাইট পোস্ট, কোথাও অন্ধকার নেই। এমন সময়, আরে অজয়, এখানে বসে আছিস? তোকে আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি যে। মুখ ফিরিয়ে দেখলাম আমার সহপাঠী প্রিয়নাথ। প্রিয়নাথ খুব নিম্নবিত্ত ঘরের ছেলে। অল্প বয়সে মা বাবাকে সে হারিয়েছে। মামার বাড়িতে সে মানুষ, সেখানেও বেশ অনাদারে প্রতিপালিত। টিউশনির পর টিউশনি করে কলেজের খরচ প্রিয়নাথ চালিয়েছে। ছাত্র হিসাবে প্রিয়নাথ যথেষ্ট মেধাবী, আর সে আমার সব থেকে অন্তরঙ্গ বন্ধু। প্রিয়নাথেরও আমাকে প্রয়োজন ছিল। অনেকগুলি পাঠ্য বিষয়ে দুজনে মিলে আলোচনা করে পড়তে অনেক সুবিধা হয়। তাই বললাম, আরে প্রিয়নাথ যে, আয় আয়,
বস, তোর সঙ্গে আমারও কিছু দরকার আছে। প্রিয়নাথ বসল আমার মুখোমুখি। তার চেহারা দেখে আমি চমকে উঠলাম। উস্কো খুস্কো চুল, কোটরাগত চোখ, শীর্ণ চোয়াল, পরনের শার্ট আর ধুতিও কাদা মাখা। এ কি, জামা কাপড়ে কাদা লাগলো কি করে? প্রিয়নাথ কিছুক্ষণ উদাস দৃষ্টিতে আমার দিকে দেখল, তারপর ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, ওই অনেকটা জলা ভেঙে আসতে হয়েছে তো, তাই। জলা? জলায় কেন? এখানে জলা পেলি কোথায়? আরে শহরের বাইরে গিয়েছিলাম, একটা কাজ ছিল। কাজ? পরীক্ষার সময়? হ্যাঁ ভাই, উপায় নেই, কিন্তু গিয়ে বিপদে পড়েছিলাম। কি বিপদ? আর বলিস না, তারক মাস্টারের সাথে দেখা হয়ে গেল। তারক মাস্টার? তারক মাস্টার কে? আরে তারক মাস্টার আমাদের স্কুলে অঙ্ক করাতেন না। তা এতে আর বিপদ কি? বিপদ মানে তারক মাস্টার মারা গিয়েছেন আজ ধর 5 বছর। সে কি? হ্যাঁ তাই, আমি নিজে তার মৃতদেহ পুড়িয়ে এসেছি। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ ঠিক দেখেছি, পাশাপাশি দুজনে মাইল 2 একসঙ্গে হেঁটে এলাম। তারক মাস্টারই তো আমাকে জলার মধ্যে দিয়ে নিয়ে এলেন, বললেন ওই কম সময় লাগবে। কি কথা হলো? আর বলিস না, অনেক এলোমেলো কথা। আর আমিও তেমন একসময় জিজ্ঞাসা করে ফেললাম, স্যার আপনি তো মারা গিয়েছেন, মানে ওই লোচনপুর শ্মশানে আমি গেলাম। আমার কথা শেষ করতে না দিয়ে তারক মাস্টার বীভৎসভাবে হেসে উঠলেন, বললেন, আমি বেঁচে আছি তোকে কে বলল? আর বলিস না, তারপর তারক মাস্টার হারিয়ে গেলেন। হারিয়ে গেল? হ্যাঁ ভাই, কথা বলতে বলতে পাশ কাটিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে পড়লেন। অনেক ডাকলাম, কোনো উত্তর নেই। তারপর আমি সোজা স্টেশনে চলে এলাম। ট্রেনের ঘন্টা 1.5 বাকি ছিল সেখানে, আর বেঞ্চের ওপর বসে পড়লাম। হঠাৎ কাঁধে একটা স্পর্শ, ফিরে দেখি সুবীর। মনে আছে আমাদের সঙ্গে ওই আইয়ে পড়তো? কিন্তু সুবীর তো... জানি জানি, সে টাইফয়েডে মারা গিয়েছিল। আমরা কলেজে শোকসভা করেছিলাম, আর সে এসে হাজির। মনে আছে, কলেজে বেশিরভাগ দিনই ক্রিম রঙের একটা পাঞ্জাবি পরে আসতো, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, আর সেই জামাকাপড়গুলো পরেই এসে হাজির। সুবীর এবার আমাকে একটু ঠেলে বেঞ্চে বসলো একেবারে আমার পাশে, আর তারপর বলল, কিরে, এই অজপাড়া গায়ে এসেছিলি কেন? এখানে তোর কিসের কাজ? আমি বললাম, আমার তো একটা জমি আছে, তো সেই জমির ব্যাপারে এসেছিলাম, কিন্তু বলছি তুই এখানে? সুবীর হাসল। আমার কথা ছেড়ে দে, কাজ নেই কর্ম নেই, ঘুরে বেড়াচ্ছি। সেখানে সুনিশ্চিত জানি ছেলেটা বেঁচে নেই। কলেজ পত্রিকায় তার সম্বন্ধে আমি এমনকি লিখেওছি। সে এবার রক্ত মাংসের শরীরে একেবারে পাশে বসা, গায়ে গা লাগিয়ে। তার সঙ্গে কি কথা বলবো? ইচ্ছা করেই বললাম, সুবীর কি উত্তর দেয় দেখবার জন্য। বলছি, কলেজে তোর যাওয়া হয় না কেন? মানে কলেজে তুই যাস না কেন? সুবীর মাথা নেড়ে বলল, উপায় নেই ভাই, বদ্ধ ঘরে আমার দম আটকে আসে। আমি একটু খোলামেলার পক্ষপাতী। তাছাড়া কলেজে পড়ে কি হয় বল? রক্ত জল করে খেটে খুঁটে গ্র্যাজুয়েট না হয় হলাম, তারপর সেই তো দরখাস্ত হাতে নিয়ে দরজায় দরজায় মাথা ঠোকা। ভগবান জানেন কটা জুতো ছিঁড়লে তবে চাকরি সুরাহা হবে, আদৌ হবে কি না কে জানে। আমি যখন তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে সে মরার পরেও এভাবে দেখা দিল কি করে, ঠিক তখনই সুবীর উঠে দাঁড়ালো, বলল, তুই বস, আমি একটু ঘুরে আসি, এখনও ট্রেন আসার ঘন্টাখানেক দেরি। এবার বসে বসে সমস্ত ব্যাপারটা ভাবতে লাগলাম। মনে হলো সবই আমার ওই মনের কল্পনা। অবচেতন মনে হয়তো সুবীরের কথা চিন্তা করছিলাম। আমার কল্পনাই তারপর রূপ ধরে এসে দাঁড়িয়েছে আমার সামনে।
আর ওই তারক মাস্টারের ব্যাপারটাও বলতে পারিস তাই। গায়ের পথ দিয়ে একলা একলা হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবেই তারক মাস্টারের কথা হয়তো মনে এসেছিল। যখন এখানকার স্কুলে পড়তাম তখন ঠিক এইভাবেই তারক মাস্টারের পাশাপাশি অনেক দিন গল্প করতে করতে হেঁটেছি। এইসব 7-5 ভেবে সব কিছু মন থেকে ঝেড়ে ফেললাম। উঠে টিকিট কাউন্টারের কাছে গিয়ে বসলাম। দেখলাম ঘরটা বন্ধ। ট্রেন আসবার আধ ঘন্টা আগে সেটা খুলবে। ভাবলাম কাছের চায়ের দোকানে এক কাপ চা খেয়ে নিই। রীতিমতো তেষ্টা পেয়েছে। অভ্যাস মতো দোকানে ঢোকবার আগে পকেটে হাত দিলাম। সর্বনাশ, পকেট খালি। অথচ আমার বেশ মনে আছে বাড়ি থেকে বের হওয়ার সময় মানিব্যাগ পকেটে ভরে নিয়েছিলাম। নিশ্চয়ই রাস্তার কোথাও পড়ে গিয়েছে, সম্ভবত ওই জলা পার হওয়ার সময়। অবশ্য ব্যাগে বেশি টাকা ছিল না। বেশি টাকা পাবই বা কোথায়? বোধহয় ওই টাকা 5 আর কিছু খুচরো পয়সা ছিল। এবার ভাবলাম চা না হয় নাই বা খেলাম, কিন্তু ট্রেনের টিকিট কিনবো কি করে? বিনা টিকিটে উঠলে চেকার যদি ধরে তাহলে জরিমানাও দিতে পারবো না, মানে সোজা হাজতে গিয়ে উঠতে হবে। এখন উপায়? এই নির্বান্ধব জায়গায় এমন কেউ নেই যে আমাকে পয়সা দিয়ে সাহায্য করবে। আবার এইখানে পড়ে থাকতেও তো পারবো না। এই কথা ভেবে চিন্তিত হয়ে পায়চারি আরম্ভ করলাম। কিছু সময় এইভাবেই কাটলো। হঠাৎ দেখলাম সিগন্যালের পাখা নিচু হলো। ট্রেনের অস্পষ্ট কাঠামোটাও দেখতে পেলাম। এবার প্ল্যাটফর্মের ওপর একধারে গিয়ে দাঁড়ালাম। সগর্জনে ট্রেন এসে থামল। দারুণ ভিড়। পাদানিতে পর্যন্ত লোক ঝুলছে। ওই এদিকে কোথাও বুঝি মেলা চলছে, আর এটা সেই মেলা ফেরতেরই ভিড়। ভাবলাম ভালোই হলো, কোনো রকমে ঠেলাঠেলি করে যদি ট্রেনের মধ্যে একটু জায়গা করে নিতে পারি তাহলে টিকিট কাটতে হবেই না। এমন ভিড় ঠেলে চেকার আসবে এমন ঘটনা একেবারেই অসম্ভব। গায়ে জোরে ঠেলে ঠুলে ট্রেনে উঠলাম। কিছু লোক গালাগালি দিল, কিছু লোক আবার ঠেলে নামিয়ে দেওয়ারও চেষ্টা করলো, কিন্তু পারল না। যাই হোক, এক কোণে গিয়ে দাঁড়ালাম। একেই বলে অদৃষ্ট। বোধহয় গোটা 2 স্টেশন পার হয়েছি এমন সময় কাঁধে এসে পড়ল একটা হাত, আর চোখে দেখলাম কালো কোট, সাদা প্যান্ট, হাতে টিকিট পাঞ্চ করার মেশিন, মানে চেকার মহাশয় এসে হাজির। বুঝলাম করিতকর্মা লোক। ভিড় ঠেলে ঠেলে ঠিক এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েছে তো একেবারে মোক্ষম জায়গায়, আমারই পাশে। আর কি, নিরুপায় ফিরতেই হলো। আর তারপর এক নজর আমাকে দেখেই চেকার বলল, আরে দুলু না? দুলু আমার ডাক নাম, কিন্তু এই চেকার এই নাম জানলেন কি করে? কিরে, চিনতে পারছিস না? চেকার মাথা থেকে টুপিটা খুলে ফেলতেই চিনতে পারলাম। আরে এ তো মেসমশাই, হরিপ্রসন্ন বাবু। রেলে চাকরি করতেন জানতাম, কিন্তু ঠিক কি চাকরি তা আমার জানা ছিল না। আর প্রণাম করার চেষ্টা করেও পারলাম না, ভিড়ের জন্য সম্ভব হলো না। সবাই এমন চাপাচাপি করে দাঁড়িয়ে যে পায়ের জুতোটা পর্যন্ত দেখা যাচ্ছে না। মেশো হাত তুলে বললেন, থাক থাক, তা এদিকে কোথায় এসেছিলি? কোথায় এসেছিলাম বললাম, সঙ্গে সঙ্গে ভগবানকে ধন্যবাদও দিলাম। যাক, টিকিটের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। মিশু যখন রয়েছেন তখন হাওড়া স্টেশন পর্যন্ত নির্ঝঞ্ঝাটে যাওয়া যাবে। কথাটার পাশাপাশি হঠাৎ আর একটা কথা মনে পড়ে গেল। হরিপ্রসন্নবাবু তো এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকার কথা নয়। বছর 4 আগে মামার বাড়িতে কান্নার রোল উঠেছিল। খবর এসেছিল এই মেশো কলেরায় মারা গিয়েছেন। গোরক্ষপুর না কোথায় একটা কাজ করতেন। শ্রাদ্ধের কার্ডও দেখেছিলাম, আর মামা কাজের দিন গিয়েও ছিলেন। হরিপ্রসন্ন লোকটি অমায়িক। যখনই আমাদের বাড়িতে আসতেন আমাদের নিয়ে হইচই করতেন।
জাদুঘর, চিড়িয়াখানা, গঙ্গার ওপর নৌকায় বেড়ানো, আরও কত কিছু। মামা বলতেন, ওর আর কি, প্রচুর কাঁচা পয়সা রোজগার, খরচ করতেই পারেন। কাঁচা পয়সা বলতে কি বোঝায় তখন জানতাম না, কিন্তু এই কামরা ভর্তি লোকের মধ্যে কি করে আমি জিজ্ঞাসা করি। তারপর চুপ করে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বরাতের কথা ভাবলাম। আজ সারাটা দিন একজনের পর একজন কেবল মৃত লোকের সাথে দেখা হচ্ছে। ব্যাপারটা কি? নিজেকে সজোরে চিমটি কাটলাম। না, বেশ জোরেই লাগলো। তাহলে তো জেগেই রয়েছি, স্বপ্নের ঘোর তো নয়। অথচ চোখের সামনে মেসোমশাই দাঁড়িয়ে, এক মুখ হাসি, গোঁপের ঝাড়, মসৃণ টাক। তারপর কি করছিস এখন? বললাম, সামনে বিয়ে পরীক্ষা। পরীক্ষা কি আর দিতে পারবি? কেন? কলকাতায় তো গোলমাল লেগেই আছে, প্রত্যেক বছর পরীক্ষার সময় ঝঞ্ঝাট। কি আর বলবো, চুপ করে রইলাম। আচ্ছা, একদিন যাবি কিন্তু আমাদের বাড়ি, আমি একবার ওদিকটা দেখে আসি। চেকার মেসোমশাই ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্য ভালো, হাওড়া পর্যন্ত আর কিছু হলো না, আর কোনো চেকারও উঠল না ট্রেনে। ভিড়ের সঙ্গে গেটও পার হয়ে গেলাম। এবার আমি প্রিয়নাথকে সন্দেহ করতে শুরু করেছি। যেসব কথা সে বলছে সে কথা সুস্থ মস্তিষ্কের কথা নয়। বেশি পড়ে পড়ে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি কিছু বলার আগেই প্রিয়নাথ উঠে দাঁড়ালো। আচ্ছা চলি রে, একটা কাজ মনে পড়ে গেল। হ্যাঁ, আবার দেখা হবে। দ্রুত পদক্ষেপে প্রিয়নাথ পার্কের বাইরে চলে গেল। একটু পরে আমিও উঠে দাঁড়ালাম। এতক্ষণে বোধহয় ইলেকট্রিকের লাইন ঠিক হয়ে গিয়েছে, হয়তো পাখার আলো চালুও হয়েছে। গিয়ে পড়াশোনা আরম্ভ করতে হবে। হাঁটতে হাঁটতেই ভাবলাম একবার প্রিয়নাথের খোঁজ নেওয়া যাক। প্রিয়নাথের মামার বাড়ি আমার বাড়ি থেকে খুব দূরে নয়, আর দূর হলেও বন্ধুর খবর নেওয়া খুবই দরকার। যেভাবে সে আবল তাবল কথা বলে গেল তাতে রীতিমতো সন্দেহ হয়। নিশ্চয়ই তার মাথায় একটু গোলমাল হয়েছে। প্রিয়নাথের বাড়ির দিকে পা চালালাম। সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছু লোকের ভিড় সেখানে। একজনকে জিজ্ঞাসা করতে বলল, বডি আনা হয়েছে। বডি? কার বডি? ভিড়ের পাশ কাটিয়ে ভেতরে গিয়ে ঢুকলাম। উঠোনেই বডি শোয়ানো রয়েছে, গলা পর্যন্ত চাদরে ঢাকা, মুখ খোলা, সারা মুখে যন্ত্রণার চিহ্ন। পাশে মাথায় হাত দিয়ে মামা বসে, একটু দূরে মামি আর বাড়ির অন্য মেয়েরা। চাপা কান্নার আওয়াজও ভেসে আসছে। সব ব্যাপারটা বুঝতে আমার বেশ সময় লাগলো। আস্তে করে মামাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল? বাসে চাপা পড়েছে আজ সকালে। চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি করে মামাকে বলবো যে প্রিয়নাথ এখন খাটিয়ায় চিরদিনের জন্য ঘুমোচ্ছে? সে একটু আগে পার্কে বসে আমার সঙ্গে গল্প করে এসেছে। মরা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার গল্প। তবু মামাকে একবার বললাম, আচ্ছা, আপনি কি প্রিয়কে লোচনপুরে পাঠিয়েছিলেন? মামা অবাক। লোচনপুর? না, লোচনপুরের সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই। সেখানে কেন পাঠাতে যাব? আর কিছু বললাম না। আর যা বলার তা কেউ বিশ্বাসও করত না, বরং আমাকেই পাগল বলে ঠাওরাতো। আমি নিজেই কিছু বুঝতে পারলাম না। পরলোক থেকে আত্মারা কি প্রিয়নাথকে এগিয়ে এসে নিয়ে যেতে এসেছিল? তাই বা কি করে হয়?
প্রিয়নাথ যখন এসব কাহিনী আমার কাছে বলছিল, তার আগেই তো সে পৃথিবীর মায়া কাটিয়ে অন্য লোকে চলে গিয়েছে। যাই হোক, এখন আমার কর্তব্য প্রিয়নাথের সবানুগমন করা। বাড়িতে বলে আসা প্রয়োজন। বেরিয়ে রাস্তার কাছে এসেই থেমে গেলাম। সবাই সরে গেছে। একটু দূরে প্রিয়নাথ দাঁড়িয়েছিল। আমাকে দেখে হেসে বলল, দেখলি তো কাণ্ডটা, এরা প্রমাণ করে ছাড়বে আমি বাসে চাপা পড়ে মরেছি, অথচ তুই দেখ জল জ্যান্ত বেঁচে একটা আঁচড়ও পর্যন্ত গায়ে লাগেনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমিও তো মৃত লোকের মুখোমুখি হয়েছি। আমার অদৃষ্টে কি আছে কে জানে। লক্ষ্য করিনি মাল বোঝাই লরিটা ততক্ষণে খুব কাছে এসে পড়েছে। এরপর আমি দেখলাম আমার রক্ত মাংসের শরীরটা লরির চাকার তলায়, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প অবাস্তব। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স লাইক এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণাই আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।